লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র হামলায় একটি জাহাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বন্ধুরা, ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো বর্তমানে হামলা চালাচ্ছে তারা বর্তমানে চরম বেপরোয়া। ইরানের পক্ষ হয়ে তারা এমনভাবে মাঠে নেমেছে যতক্ষণ না পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এক প্রকার নতি স্বীকার না করছে এবং এই যুদ্ধ এখান থেকে সরে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরান এবং তার ব্যাকড যে লাইনগুলো রয়েছে তারা প্রতিনিয়ত এই সকল জাহাজগুলোর অবস্থানে হামলা চালিয়েই যাবে। বন্ধুরা, যুদ্ধবিরতির মাঝেই মূলত ইরান বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। পুরো ব্যাপারটি বা পাশারদানটি মধ্যপ্রাচ্যে উল্টে গেছে। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা চলাকালীন অবস্থায় ইরানের বিভিন্ন সামরিক অবস্থান এবং কৌশলগত অবস্থান লক্ষ্য করে হামলা চালাতো। এখন সেই কাহিনীটি করছে ইরান, অর্থাৎ পূর্বে আমেরিকা যা করত এখন ইরান সেই আমেরিকাকে কাহিনীগুলো ফেরত দিচ্ছে কড়ায় গন্ডায়। বন্ধুরা, হরমুজ প্রণালী থেকে শুরু করে আপনার রেড সি, হরমুজ প্রণালীর পাশাপাশি এই লোহিত সাগর মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বালানি রপ্তানির অন্যতম একটি করিডর। সারা বিশ্বের জ্বালানি রপ্তানির 20% যায় হরমুজ প্রণালী দিয়ে, আর এই আপনার রেড সি বা লোহিত সাগর দিয়ে যায় 10 থেকে 12%-এর মতো। অর্থাৎ ইরান এই মুহূর্তে পুরো বিশ্বের 32% জ্বালানির পথ নিয়ন্ত্রণ করছে। আর তার সাথে পেরে ওঠা এত চারটিখানি কথা, আপনি বুঝতে পারছেন আপনার 32% জ্বালানির পথ নিয়ন্ত্রণ করা মানে কত বড় ক্ষমতার অধিকারী হওয়া। এই ভৌগোলিক ক্ষমতা ঐশ্বরিকভাবে ইরান পেয়েছে। আর এর সাথে যদি সুয়েজ ক্যানাল যোগ করি তাহলে বিশ্ব বরেণ্য যে সকল প্রভাবশালী সামরিক শক্তির দেশগুলো রয়েছে এদের মাজা ভেঙে দেওয়ার জন্যই যথেষ্ট। বিশ্বব্যাপী যদি আপনি 30 থেকে 40% জ্বালানির পথ নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার কাছে আর পরমাণু বোমা লাগে, আপনি এই ভৌগোলিক জ্বালানি করিডরগুলোকে কাজে লাগিয়ে এমনভাবে পৃথিবীব্যাপী প্রভাব বিস্তার করতে পারেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ক্ষমতা প্রদর্শন এবং বৈশ্বিকভাবে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য। বন্ধুরা, বর্তমানে ইরান এমনভাবে তার ক্ষমতা প্রদর্শন করছে, সমরাস্ত্রের বাইরে, ক্ষেপণাস্ত্রের বাইরে, আত্মঘাতী ড্রোন হামলার বাইরে, পরমাণু ক্ষেপণাস্ত্রের বাইরে তার ক্ষমতা মূলত এখন জ্বালানি পথ নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং সুয়েজ ক্যানাল পর্যন্ত ইরানের হাত যে কত লম্বা, সে নিজে এবং তার প্রক্সিদের মাধ্যমে এখন যে তাণ্ডব লীলা শুরু করেছে, সেই তাণ্ডব লীলার সর্বশেষ সংযোজন হলো লোহিত সাগরে একটি জাহাজকে উড়িয়ে দেওয়া। আর এর মাধ্যমে ইরান স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে, যুদ্ধ করতে আসবা আসো, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে অর্থনীতি নিয়ে আর নিজেদের অবস্থান নিয়ে ফেরত যেতে পারবে না। মধ্যপ্রাচ্যে বর্তমান মার্কিন ঘাঁটিগুলো যে অবস্থায় রয়েছে, পূর্বে একটা ভিডিওতে আপনাদের চেষ্টা করেছি জানাতে, বর্তমানে ওই অবস্থা সারতে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপক্ষে 10-15 বছর লাগবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের ন্যায় মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে নিজেদের অবস্থান পোক্ত করতে পারবেই না। সেখানকার রাডার অবকাঠামো থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটিসগুলোকে দুর্মুজ বানিয়ে দেওয়া হয়েছে। ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার সামনে এই বিষয়গুলো খড়কুটোর মতো উড়ে গেছে। কৌশলগত দিক বিবেচনায় মধ্যপ্রাচ্যের বর্তমান প্রেক্ষাপট যদি আমরা একটু মিলিয়ে নেই তাহলে ব্যাপারটি স্পষ্টতই এখন সৌদি আরবের সাথে ইরানের এই প্রক্সি গ্রুপগুলোর সরাসরি এবং অল আউট অ্যাটাক চলছে। বন্ধুরা, ইরানের এই প্রক্সি গ্রুপগুলো মূলত এমনভাবে সৌদি আরবকে চেপে ধরেছে, তারা না পারছে এখানে যুদ্ধ করতে, না পারছে যুদ্ধ বিরতি করছে, না পারছে সমঝোতা করতে। এখান থেকে তারা দুর্মুচ করে একটা একটা করে আত্মঘাতী ড্রোন হামলার মাধ্যমে সৌদি আরবের জ্বালানি অবস্থানগুলোকে তারা একে একে ধসিয়ে দিচ্ছে। সেখানে তাদের কিচ্ছুই করার নাই। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাকচি স্পষ্ট করে দিয়েছে যে এই যুদ্ধে তারা নাকি জয়লাভ করেছে। এর কারণ কি বা এর সূত্র হেতু কী? বন্ধুরা, আমি এখনও পর্যন্ত আসলে বুঝতে পারিনি ইরান কোন কোন পন্থায় জয়লাভ করলো বা কোথায় কোথায়। মার্কিন যুক্তরাষ্ট্র তো পুরো ইরানের অর্থনীতি, সামরিক অবস্থান, বেসামরিক অবস্থান, বড় বড় অবকাঠামোগুলো এমনভাবে হামলা চালিয়েছে মূলত ইরান যেন 20-25 বছরে মাথা তুলে না দাঁড়াতে পারে। এক্ষেত্রে আমার বিশ্লেষণ বা আমার পর্যালোচনা হলো, ইরান অনেক বছর ধরে বিভিন্ন বড় ধরনের অর্থনৈতিক, সামরিক এবং বিভিন্ন নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর এই অভ্যাস নাই। সুতরাং যার কমপক্ষে কয়েক দশকের অভ্যাস, সে খুব ভালোভাবে নিজেকে এর মধ্যে চালিয়ে নিতে পারবে। কিন্তু ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে পাল্টা হামলার মাধ্যমে তাদের যে 12টা বাজিয়ে দিয়েছে বা যে অবস্থা করেছে, এটি তাদের জন্য একেবারেই নতুন। সুতরাং এই নতুন অবস্থায় খাপ খাইয়ে নেওয়া ইরানের চেয়ে তাদের জন্য শত শত গুণ কঠিন। আর এই সিচুয়েশনে মূলত ইরান তার ব্যাকসাইডগুলো, তার লিঙ্ক যে সকল প্রক্সিগুলো আছে তাদেরকে ডেসপারেটলি খেপিয়ে দিয়েছে।
সুতরাং এখানে হরমুজ প্রণালী হোক, এখানে সুয়েজ ক্যানাল হোক, অথবা লোহিত সাগর হোক, অথবা বাবেল মানদেক হোক, অথবা এডেন উপসাগর হোক, সব জায়গাতেই মূলত চরম আকারের আক্রমণের মাধ্যমে এক এক করে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের মোটামুটি এমন ধরনের শিক্ষা দিচ্ছে, তোমরা যদি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে সহায়তা করো, অথবা ভবিষ্যতে তোমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের অভ্যন্তরে বা অন্যত্র সামরিক হামলা চালাতে সহায়তা করো, তাহলে তোমাদের ঠিক এইভাবেই শিক্ষা দেওয়া হবে। প্রতিনিয়ত এইভাবে যদি তোমরা তোমাদের জ্বালানি রপ্তানি করতে না পারো, তোমরা যদি তোমাদের জ্বালানি রপ্তানির পাশাপাশি পর্যটন শিল্পের 12টা বাজিয়ে দাও, তাহলে তোমাদের অর্থনীতি এখানে মুখ থুবড়ে পড়তে বাধ্য। বন্ধুরা, এই যখন অবস্থা, তখন নতুন করে আরেকটি বিষয় সামনে এসেছে, তা হচ্ছে মিস্টার আব্বাস আরাকচি দাবি করেছে যে এই যুদ্ধে তারা সুস্পষ্টভাবে আসলে জয়লাভ করেছে। যেটি বলেছিলাম মাঝখানে, সেটি একটু ব্যাখ্যা করার জন্য এই বিষয়গুলো রেলিভেন্ট আনা। বন্ধুরা, তার বক্তব্য হলো, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দুইটি বৃহত্তর সামরিক শক্তি যখন ইরানের অভ্যন্তরে হামলা চালায়, তখন অনেকেই ভেবেছিল ইরান সম্ভবত 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টিকতে পারে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট প্রথম 1 সপ্তাহের কথা বলে মূলত 4 সপ্তাহের কথা বলেছেন বা 1 মাসের কথা বলেছেন। তারপরে 4 মাস গিয়েছে, 5 মাস গিয়েছে, 6 মাস পড়ল, কিন্তু এখনও পর্যন্ত ইরানের পরাজয় তো দূরের কথা, ইরানের কোন পর্যন্ত টিকিটিও ছুঁতে পেরেনি। ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা তো দূরের কথা, এখনও পর্যন্ত ইরানের পারমাণবিক সক্ষমতা খুব ভালোভাবে টিকে রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা তো ধ্বংস করা দূরের কথা, বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকার প্রতিবেদন মতে ইরানের পারমাণবিক সক্ষমতার পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় 70% টিকে রয়েছে। ইরানের ড্রোন উৎপাদন সক্ষমতা এখনও পর্যন্ত প্রায় 3 গুণ বৃদ্ধি করা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানানো হয়েছে বা জানা গেছে। সুতরাং পুরো ব্যাপারটি আসলে মিস্টার আব্বাস আরাকচি এমনভাবে বলতে চাইছেন যে ডিটেলসলি ইরান যদি আবারও যুদ্ধে অবতীর্ণ হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তাহলে তারা এটি হতে পারে, তবে ইরানে তারা কোনো প্রশ্নের উত্তর পাবে না, কোনো সলিউশন পাবে না। ইরানে শুধুমাত্র তাদের সমরাস্ত্র খরচ হবে, ইরানে শুধুমাত্র সদাতার শক্তি ক্ষয় হবে, ইরানের যে পাল্টা আক্রমণ তাতে মধ্যপ্রাচ্যে তাদের বেসগুলোর 12টা বাজবে, এবং আলটিমেটলি সামনে কয়েক দশকের মধ্যে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক ফুটপ্রিন্ট আর রাখতে পারবে না, এটি মোটামুটি নিশ্চিত। বন্ধুরা, সেই ব্যাপারগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিবেদনেও উঠে এসেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে, মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলায় যে সকল ঘাঁটির ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ প্রায় $1300 কোটি। বন্ধুরা, এই $1300 কোটি যে সকল রিপেয়ারিং অবস্থা রয়েছে, এগুলো মূলত একটি দৃশ্যমান বাস্তবতা, কিন্তু সত্যিকার অর্থে আসলে আরও বেশি পরিমাণের সামরিক সম্পদ তাদের ডিস্ট্রয় হয়ে গেছে। এবং ইরানের এই চরম আঘাত আনার ক্ষমতাই মূলত ইরানকে বসিয়েছে মধ্যপ্রাচ্যের এক অদম্য সিংহ হিসেবে। এই সিংহাসনে বসে মিস্টার আব্বাস আরাকচি বলতেই পারেন এখানে তারাই বস, অর্থাৎ তিনি বলতেই পারেন ইরান ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড ডিফেন্ডিং কান্ট্রি ইন দ্য মিডল ইস্ট। বন্ধুরা, এই সিচুয়েশন যখন চলছে, ঠিক তখনই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এখান থেকে যুদ্ধের তল্পা গুটিয়ে মোটামুটি চলে যাওয়ার চিন্তাভাবনা করছে। আর এজন্য ইসরায়েল রাগ হয়ে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র চলে গেলে তিনি আবার একা এখানে লড়বেন। বন্ধুরা, মার্কিন যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর যদি একা এখানে আসে, তাহলে ওই দেশকে খুঁজে পাওয়াই সম্ভব হবে না বলে আমার মনে হয়, কারণ 1:1 অনুপাতে মধ্যপ্রাচ্যের এমন কোনো দেশ নাই যারা ইরানের সাথে জিততে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত কোনো সলিউশন পালো না, আর তো অন্য কোনো দেশ, এটি অনেক সুদূর পড়া হতো। এই পর্যন্তই আজকে আপনাদের সাথে বললাম। নতুন নতুন বিষয়গুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।